এই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও, কেমন? ঠোঁট দিয়ে শুধু একবার স্পর্শ করলেই শান্তি। আহা, আর কিছু লাগে না দোস্ত, নেশা তো স্পর্শই হয়ে যায়, টানের দরকার নেই। তর্জনী আর মধ্যমা আঙুলের ফাঁকে সিগারেট ধরে আরাধ্যা বলছে রকিকে। সবেমাত্র ইন্টার শেষ করে অনার্সে ভর্তি হয়েছে আরাধ্যা। রকি তারই ক্লাসমেট। ভার্সিটিতে পা রাখতেই স্বভাব আর চালচলনের ধারা মাদকাসক্ত রকির মতো ছেলের বন্ধু করেছে তাকে। আরাধ্যার পরিবারে দুই বোন আর এক ভাই। সবচেয়ে ছোট আরাধ্যা, আর বড় বোন আরজু, সে বিবাহিতা। আর বড় ভাই অনেক পড়াশোনা শেষ করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছে। বাবা রিটায়ার্ড ম্যাজিস্ট্রেট। বলতে গেলে সবচেয়ে আদুরের সন্তান আরাধ্যা। আর সেই আদর আর শাসনবিহীন লালন পালন তাকে করে তুলেছে বেয়ারা, নেহায়াতি বাজে আর এডিক্টেড। তবে সেটা শুধুমাত্র সিগারেটের অ্যাডিকশন। কলেজ লাইফে শুরুতে ধরেছিল সে সিগারেট, আর তার কারণ ছিল প্রথম প্রেমে ধোঁকা খাওয়া। আজ ভার্সিটিতে কোনো ক্লাস নেই, তো ও আরাধ্যা মিথ্যে বলে ক্যাম্পাসে এসেছে। কারণ ছুটির দিনগুলোতে বাড়িতে থেকে সে একটা সিগারেটও হাতে নিতে পারে না। আর তাই প্রত্যেক বাড়ি তাকে মিথ্যে বলে বের হতে হয়, কখনো শপিংয়ের বাহানায়, কখনো কোচিং সেন্টারে যাওয়ার বাহানায়। আজ ক্যাম্পাসে এসেই রকিকে কল করে আরাধ্যা। রকি এক বিরাট কোটিপতির ছেলে, তবে চালচলনে তাকে রাস্তার কোনো চাঁদাবাজ সন্ত্রাসের চেয়ে ভালো দেখায় না। আরাধ্যার কল পেয়েই বাইক নিয়ে ছুটে আসেছে। আরাধ্যা সিগারেট কখনোই একা খেতে পারে না। সবসময় রকি, সাজু, রিহান কাউকে না কাউকে সঙ্গে চাই তার। তাই আজও গ্রুপ টেক্সট করে। বাকিরা ব্যস্ত, শুধু রকি ছাড়া। রকি আসতেই আরাধ্যা তাড়া দেয় সিগারেট বের করতে। রকি প্যাকেট থেকে দুটো সিগারেট বের করে একটা আরাধ্যাকে দেয়, অন্যটা নিজের জন্য জ্বালায়। তারা ক্যাম্পাসের দক্ষিণ দিকটায় কৃষ্ণচূড়া গাছটার পাশে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে। কারণ এই দিকটায় স্টুডেন্টস আর অন্য কেউ আসে না, টিচার্সরা তো একেবারেই না। তাই আরাধ্যা মনের সুখে সিগারেট জ্বালিয়ে একটা টান লাগায়, আর রকি ফোন বেজে উঠায় সে কলটা কানে দিয়ে একটু দূরে দাঁড়ায়। টুপ করে কাঁধে কোথা থেকে একটা বল এসে পড়লো আরাধ্যার। ঘাড় ঘুরিয়ে সামনে তাকাতেই বড় রকম একটা ধাক্কা খেলো সে। সামনে দাঁড়ানো একজন লম্বা করে লোক, পরনে তার আর্মিদের পোশাক। ধাক্কাটা তার লেগেছে কারণ একটাই, মুখে সিগারেটের ধোঁয়া জমানো আর হাতে সিগারেট। না ধোঁয়াগুলো গিলতে পারছে, না ছাড়তে পারছে। আবার ধোঁয়ার চাপে তার চোখ মুখ লাল হয়ে আসছে, চোখে পানি টলটল করছে। এদিকে আসো। হাত উঁচিয়ে ইশারা করলো আর্মিটা। আরাধ্যা দুপা এগিয়ে ছেলেটার সামনে আসতে আচমকা ছেলেটা তার বৃদ্ধাঙ্গুলি, তার তর্জনী প্রসারিত করে আরাধ্যার ফোলা দুগালে চেপে ধরে। আর সাথে সাথেই ফুস করে সব ধোয়া আর্মি ছেলেটার মুখে ধোঁয়াশা হয়ে গেল মুহূর্তেই। রকি কল শেষ করে ফিরে আসছিল, কিন্তু আরাধ্যার পাশে কোনো আর্মি পোশাক পরিহিত ছেলে দেখে আর সাহস করল না এগুলোর। সে পালিয়ে গেছে। মশা তাড়ানোর মতো করে হাত নেড়ে ছেলেটা কিছুক্ষণ ধোঁয়াগুলো সরিয়ে একটু সরে দাঁড়ালো আরাধ্যা থেকে। এদিকে আরাধ্যার তো হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, এই ভেবে শেষ পর্যন্ত কিনা আর্মির কাছে ধরা পড়লো সিগারেট হাতে। মনে মনে হাজার রকম ভয় জেগে ধরল তাকে। লোকটা যদি এখন বলে বাড়ি কোথায়, বাবার নাম কি, বাড়িতে কে আছে, আর যদি বলে ভাইয়া কিংবা বাবাকে কল করে আসতে বলো, ও নো! চিৎকার করে বলল আরাধ্যা এসব ভাবতে ভাবতেই। আর এমন আকস্মিক চিৎকারে আর্মি লোকটা নিজের দু কান চেপে ধরল। সেই ফাঁকে আরাধ্যা দিক বিদিক খেয়াল না করে দিল ভোঁ দৌড়। আর্মিটা তার এমন কাজে একদম ভ্যাবা চেকে খেয়ে গেছে। কিছুই তো বলিনি, এখনো মেয়েটা এমন করলো কেন? আর মুখে সিগারেটের ধোঁয়া। বিড়বিড় করে বলছিল, তবে তা শেষ করার পূর্বেই পেছন থেকে অন্য এক আর্মি অফিসার ডেকে উঠল। নীল, রিমন বলো। চলো, আজ প্রফেসর আনিসুল আসেনি, আমাদের কাজটা আজ হবে না, ফিরতে হবে। ও আচ্ছা, চলো। আরাধ্যা বাড়ি ফিরেই নিজের রুমে ঢুকে দপ করে দরজা লাগিয়ে সোজা বাথরুমে গেল। ইচ্ছে মতো কুলি করে ব্রাশ দিয়ে দাঁত মাজা শুরু করলো। সবসময় সিগারেট খেয়ে বাইরে থেকে ভালো করে কুলকুচি করে তারপর সেন্টার ফ্রুট খেয়ে আবার মাউথ স্প্রে নেয়। তারপর গায়ে পারফিউম লাগিয়ে পরে বাড়ি ফেরে, কারণ বাড়িতে ফিরে যদি ভুল করেও সিগারেটের গন্ধ কেউ পায় একেবারে মেরে লাশ ডোবায় ফেলে দেবে বাবা। কিন্তু আজ ওভাবে একটা আর্মিকে দেখে ভয়ে কলিজা কেঁপে উঠেছিল তার। তাই আর কোনো দিকে না থেকে সোজা হেঁটে বাড়িতে ঢুকেছে। মা আরাধ্যার এমন হুট করে বাড়িতে ফেরে থেকে কিছুটা চমকেছেন বটে, তবে বেশি চমকে আছেন তার ড্রেস দেখে। সে বাড়ি থেকে বের হওয়ার সময় তার গায়ে ছিল হলুদ রঙের লং কুর্তি, তার উপর জিন্স কাপড়ের স্লিভলেস জ্যাকেট আর জিন্স পাইকেটস। কিন্তু ফিরে আসার সময় জ্যাকেট হাতে, চুলের ঝুঁটি খোলা, চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট লক্ষ্য করেছিলেন আরাধ্যার মা। তাই তড়ি ঘড়ি করে ড্রয়িং রুম থেকে মেয়ের পেছনে পেছনে এসেছেন, কিন্তু রুমে ঢোকার আগেই মেয়ে দরজায় খিল দিয়েছে।
আর মেয়ে যেই বেয়ারা স্বভাবের, তাতে হাজারটা ডাক দিলেও ততক্ষণ দরজা খুলবে না যতক্ষণ না তার ইচ্ছে হবে। মেয়েটা দিন দিন উচ্ছন্নে যাচ্ছে। তার পুরো ক্রেডিটই বাবা আর বড় ভাইয়ের। কবে যে এটাকে বিয়ে দিয়ে বিদায় করবে আল্লাহ জানে। মনে মনে ভেবে দরজা থেকে সরে গেলেন আরাধ্যার মা শাহিনা খাতুন। রাশেদ চট্টগ্রাম থেকে আজই ফিরেছে ঢাকায়। তবে তার ফেরার পেছনে একটা কারণ হলো সে পুরো 2 মাসের ছুটি পেয়েছে। বলতে গেলে 4 বছরের কর্মজীবনে এটাই তার প্রথম লম্বা ছুটি। আর এরপরই অনির্দিষ্টকালের জন্য পা বাড়াবে সেই দক্ষিণ আফ্রিকা মিশনে। কবে ফেরা হবে আদৌ স্বাভাবিকভাবেই ফিরবে কিনা সেটাই অজানা। যদিও মাকে সে আশ্বাস দিয়েছে আগেই ফিরে আসবে, 1 বছর পর কিংবা তারও আগে। ঢাকায় পা রেখে অফিসার রিমনের প্রয়োজনেই প্রফেসর আনিসুলের সাথে দেখা করতে এসেছিল ইউনিভার্সিটিতে। কিন্তু রাশেদ ভেতরে না গিয়ে ক্যাম্পাসেই একটু ঘুরছিল। তখনই চোখে পড়ে আরাধ্যাকে। একটা মেয়েকে পেছন থেকে দেখে সে স্বাভাবিকভাবেই হাঁটছিল, কিন্তু অস্বাভাবিক লাগে তখনই যখন চোখে পড়ে মেয়েটার সামনে কুণ্ডুলি বাঁকানো ধোয়া উঠছে। আর তাই চারপাশ খুঁজে একটা বল চোখে পড়ে গাছের গোড়ায়। সেটাকে নিয়ে নিশানা করে আরাধ্যার কাঁধ। বলটাও একদম ঠিক জায়গায় টুপ করে পড়ে। এতে আরাধ্যা পেছনে ফিরে। রাশেদ যতটা না অবাক হয়েছে মেয়েটার পোশাক আর সিগারেট দেখে, তার চেয়েও অধিক অবাক হয়েছে ওভাবে ছুটে পালিয়ে যাওয়া দেখে। অফিস শেষে বাড়ি ফিরছিল অনেক। মাঝ রাস্তায় ফোন বেজে উঠল। ফোনটা চোখের সামনে ধরতেই অবাক হয় ভীষণ। প্রায় 2 বছর পর কল আসলো এই নাম্বার থেকে। বিষয় নিয়ে তাকিয়ে আছে অনেক। সে কি সত্যিই দেখছে নাকি মিথ্যা? সবটাই চোখের ভুল অথবা মনের? কলটা একবার বেজে কেটে গেল। আবারও বেজে উঠতেই অনেকের ঘোর কাটে। তার মানে স্বপ্ন বা কল্পনা নয়, সত্যিই তার প্রিয় মানুষ, প্রিয় বন্ধুটাই কল করছে। তড়িঘড়ি ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো রিমনের কণ্ঠ। কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে কথা বলে ফোনটা পকেটে রেখে আবার বাড়ির পথে পা বাড়ালো অনেক। অফিস আর বাড়ির দূরত্ব হেঁটে গেলে 10 মিনিট, তাই আর রিকশায় চড়ে না সে। যথাসম্ভব টাকা বাঁচিয়ে রাখার চেষ্টা করে। বাবাকে কথা দিয়েছিল আরাধ্যা বড় হলে বিয়ের খরচ সে নিজেই বহন করবে। আর তাই জবে ঢোকার পর থেকে সব রকম বিলাসিতা আর বাড়তি খরচ বাদ দিয়েছে। প্রয়োজনের বাইরে একটা টাকাও খরচ করে না। রিমনের সাথে কথা বলে আজ যেমন খুশি লাগছে, ঠিক তেমন কষ্টও হচ্ছে। বুকের ভেতর লুকিয়ে থাকা পুরনো ক্ষতটা আজ আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। হয়তো আজ রাতেই বর্ষণ হবে আঁখি যুগলে। ভয়ঙ্কর কিছু স্মৃতি আবারও হানা দেবে মনের সীমানায়। বাড়ি ফিরেই আগে মাকে ডাকলো অনেক। মা রুমে ছিলেন। বাবাকে চা দিয়ে সেখানেই বসে টুকটাক গল্প করছিলেন। অনেকে ডাক শুনে বললেন, রুমে আয়। অনেক ফ্রেশও হয়নি। এসে মার বাবা রুমে গিয়ে সোজা বিছানায় শুয়ে পড়ল। মা পা ছড়িয়ে দিয়ে বললেন, মাথা রাখ। অনেকও ভদ্র ছেলের মতো তাই করলো। এবার মা প্রশ্ন করল, কিছু বলবি? তুমি কি করে বুঝলে? এই যে এগুলো না ছেড়ে এসে পাশে বসলি, আবার এত আদর হয়ে ডাকছিলি, তাই বুঝলাম। কাল রিপন আসবে? রিমন? রিমনের নামটা শুনতেই বাবা মা দুজনেই চমকে উঠলেন। কলিজাটা ছ্যাঁত করে উঠেছে। অনেকের মা ছলছল চোখে তাকালো ছেলের দিকে। অনেক তখনও হাসি মুখেই ছিল। রিমন ভাইয়া এখানে আসবেন কেন? তুমি মানা করলে না? আরাধ্যা মায়ের কাছে আসছিল কোনো কাজে। তখনই মায়ের মুখে শুনতে পায় রিমন আসবে। পরিবারের সবাই রিমনকে খুব ভালোবাসে, কিন্তু রিমনকে দেখলেই সবার বুকটা ধক করে ওঠে অনেকের কষ্টের কথা মনে করে। রিমনের চেহারায় রুহানির ছায়া দেখে। রুহানি রিমনের বোন। তোরা ওভার রিঅ্যাক্ট করছিস কেন? ওভার রিয়েক্ট করছি না ভাইয়া। রিমন ভাইয়াকে বলো কোনো দরকার নেই এখানে আসার। তুমি না পারলে আমাকে নাম্বার দাও, আমি বলে দিচ্ছি। চুপ কর অরাধ্য। ও আসবে মা, তোমার কি আপত্তি আছে? মায়ের দিকে তাকালো অনেক। মা তখনও চুপচাপ দেখে শোয়া থেকে উঠে বসলো অনেক। রাগ দেখিয়ে বলল, ঠিক আছে, আমার বন্ধু আসলে যদি এত সমস্যা থাকে সবার, ঠিক আছে, আসবে না কেউ এখানে। আমি ওদের সাথে রাস্তায় দেখা করব আর হোটেলেই ওদের বসিয়ে আপ্যায়ন করব। কথাটা বলেই রুম থেকে বের হয়ে গেল অনেক। বাবা এতক্ষণ ধরে সবটা খেয়াল করেছেন, কিচ্ছু বলেননি। এখন মুখ খুললেন, তোমরা এমন রিয়্যাক্ট না করলেও পারতে। ছেলেটা খুশি মুখে বলছিল। রাতে সবাই একসাথে ডিনার করতে বসেছে, কিন্তু সবাই কোথায়? অনেক তো আসেইনি। সেই যে রুমে ঢুকে বারান্দায় বসেছে আর বের হয়নি। মাঝে একবার বের হয়ে নিজেই কফি বানিয়ে আবার রুমে চলে গেছে। ভাইয়া আসবো? অনেকে রুমে দরজায় দাঁড়িয়ে বলল। অনেক কাট কাট গলায় বলল, কি দরকার ওইখানে দাঁড়িয়েই বল। না, আমি ভেতরে আসবো। যা বলার ওইখানে দাঁড়িয়েই বল। আমার খুব ক্ষুধা পেয়েছে। তো আমি কি করব?
পেট বলছে ভাইয়ের হাতে খা, নইলে ভরবো না। ফাজলামি করিস নাকি? পেট আবার কথা বলতে পারে কি করে? আমার পেট বলছে তুমি খাইয়ে দাও না। ন্যাকা সুরে বলতে লাগলো আরাধ্যা। অনেক বুঝতে পেরেছে সে রাগ করেছে বলে এসেছে এসব বাহানায় খেতে ডাকতে। অনেক বসা থেকে উঠে সোজা হেঁটে গিয়ে ডাইনিং টেবিলে বসলো। আরাধ্যা তো থ হয়ে আছে। আসলাম আমি ডাকতে, আর আমাকে না নিয়ে চলে গেল। সকালে আজ খুব তাড়াতাড়ি ঘুম ভাঙলো আরাধ্যার। উঠেই চোখ কপালে। পুরো কিচেন ছড়িয়ে আছে বিভিন্ন শস্য সামগ্রীতে। দেখেই বোঝা যাচ্ছে আজ খাবারের মেনুতে বিশাল চেঞ্জ হবে, আর সব হবে রিমনের পছন্দের। আরাধ্যা মনে মনে ভাবছে, মা তো এত ভালোবাসে রিমন ভাইকে, তাহলে কেন এমন রাগ দেখায় শুরুতে? পরে তো ঠিকই ওনার জন্য সব করে। কত আজব দুনিয়াটা। বলেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল আরাধ্যা। চোখ ঝলসানো রোদ্দুরে প্রকৃতি যেন আজ সোনার খনিতে রূপান্তরিত হয়েছে। যতদূর চোখ যায় পরিবেশটা শুধুই সোনালি মনে হয়। আরাধ্যার রুমে বড় একটা জানালা আছে। বিছানাটা ঠিক জানালার সাথে লাগানো, তাই বিছানায় শুয়ে বাইরের প্রকৃতি দেখাটা খুবই সহজ। যদিও তার জানালার সামনে বাড়ির গেইটা রাস্তায় চোখে পড়ে। প্রকৃতি বলতে রাস্তা যত দূর চোখে পড়ে তত দূর কিছু গাছ রাস্তার এপাশে আর ওপাশে। খুব ইচ্ছে করছে খোলা বারান্দায় বসতে, কিন্তু বারান্দায় এই ফ্ল্যাটে একটাই, আর সেটাও ভাইয়ার দখলে। একমাত্র বড় আপু বেড়াতে আসলে বারান্দার রুমটা আরাধ্যার কপালে জোটে, কারণ আপু এলে আরাধ্যার রুমে, যেটা কিনা আগে আপুরও ছিল, সেইটাই থাকে। আর আরাধ্যা থাকে অনেকের রুমে, আর অনেক বেচারা জায়গা হয় ড্রয়িং রুমের ফ্লোরে। সোফায় আবার হাত পা ছড়তে কষ্ট হয়, তাই নিচেই বিছানা করে। না, আর ভালো লাগছে না বিছানায়, তাই বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, পা বাড়ায় ভাইয়ের রুমে। নীল, তোর ফোন বাজে বাবা। বাঁচতে থাক আম্মু, আমার গোসল হয়নি, পরে কল ব্যাক করে নেবো। যাই হোক। বাথরুম থেকে কথাটা বলল নীল। ফজরের নামাজের পর 1.5 থেকে 2 ঘন্টা এক টানা শারীরিক কসরত শেষে বাথরুমে ঢুকেছে সে। অনেকদিন পর ছুটি পেয়ে তার মনটা কেমন আনন্দে ভাসছে, ঠিক যেমন স্কুলে পড়া বাচ্চারা ভাসে দীর্ঘ 4 মাস পড়ালেখার পর গ্রীষ্মের ছুটি পড়লে তেমন। গোসল শেষে বাথরুম থেকে বের হয়ে মোবাইল হাতে নিয়ে দেখে রিমন কল করেছে। নীল কলব্যাক করতেই ওপাশ থেকে উচ্ছ্বসিত কণ্ঠ শোনা যায় রিমনের। সে নীলকে তার সাথে তার বন্ধুর বাড়িতে যেতে আমন্ত্রণ জানায়। প্রথমে আপত্তি করলেও রিমনের জেদের কারণে রাজি হয়। রিমন জানিয়ে দেয় সকাল 10টায় বের হবে আর ফিরবে বিকেলে। নীলের আজকে তেমন কোনো প্ল্যান আগে থেকে করা ছিল না, তাই আর না করেনি। কিন্তু সে ভাবছে মায়ের কথা, মা রাগ করবেন। কালকে এলাম, আজকে বাড়ির বাইরে কাটাবো সারাদিন। ভাবনা চিন্তা শেষ করে সে রুম থেকে বেরিয়ে নাস্তা করতে গেল মায়ের ঘরে। এ মাসে আবার এ বাড়িতে ছেড়ে তারা নিজেদের ফ্ল্যাটে উঠবে। বাবার জমানো সঞ্চয় আর নীলের ইনকামের টাকা আর মায়ের সব গয়না বিক্রি করে বহু কষ্টে একটা ফ্ল্যাট কিনেছে নীল। হোম লোন নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু মা লোনকে খুব ভয় পায়। তার উপর আবার ব্যাংকে বন্ধুকে রাখার মতো তেমন কোনো জিনিসও নেই তাদের, তাই অনেক কষ্টে নগদে কিনেছে ফ্ল্যাটটি। নীল মনে মনে ঠিক করেছে পরের মাস থেকে বেতনের অর্ধেক টাকা দিয়ে মায়ের গয়না আনবে। প্রতি মাসে এমন একটু একটু করে গয়না গড়ালে মায়ের পুরনো সব গয়না আবার হয়ে যাবে। নীল বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা মারা গেছেন 4 বছর আগেই। তারপরেই নীল ডিফেন্সে যায়। তারও ইচ্ছে বাবার মতো দেশের সৈনিক হওয়ার। শারীরিক গঠন আর বাকি সব দিয়ে পারফেক্ট হওয়ায় তেমন একটা অপেক্ষা করতে হয়নি তাকে আর্মি হতে। তবে ট্রেনিংয়ের সময় মানসিকভাবে কয়েকবার সে ফেল হয়, কিন্তু মনের কোণে এক তীব্র ইচ্ছে ছিল আর্মি হওয়ার, তাই শেষ পর্যন্ত সফল হতে পেরেছে। তার বাবাও একজন আর্মি উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। এই আরাধ্য, ঘরে বসে কি করছিস রে? রান্নাঘরে আয় জলদি, ছেলেটা না জানি চলে আসে। এখন আমার সব কাজ শেষ হলো না। আরাধ্যার মা চেঁচিয়ে ডাকছে তাকে, কিন্তু সে আবার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। এদিকে উনি ভাবছেন সব কাজ রিমন আসার আগেই করে ফেলবেন, যেন পরে বসে অনেকক্ষণ গল্প করতে পারেন। রান্না প্রায় শেষের দিকেই, তবুও একা হাতে কাজের চেয়ে সাথে কেউ হেল্প করলে আরেকটু তাড়াতাড়ি হয় আর কি। অনেক অফিসে গিয়ে ছুটি এনেছে। বাবা তো এমনিতেও বাসায় থাকেন, শুধু বিকেলটা একটু হাঁটতে বের হন। আরাধ্যার ঘুম ভাঙে মায়ের চেঁচামেচিতে। সে চোখ কচলে রুম থেকে বের হতেই দরজার আঘাতের আওয়াজ এলো। কলিং বেলটা নষ্ট হয়ে গেছে কিছুদিন আগেই। অনিক, দেখতো কে এলো, রিমন চলে এসেছে কিনা। মা আমি দেখছি ভাইয়া তার রুমে আছে। আড়মোড়া ভাঙতে ভাঙতে দরজার কাছে গিয়ে একবার লুকিং গ্লাসে চোখ রাখল। দপ করে একটা শব্দ হলো যেন বুকের ভেতর। এ কাকে দেখছে? চেহারা পরিচিত মনে হলো, আবার অপরিচিতও লাগছে। এ কেমন করে সম্ভব? চোখ দুটো আবারও কচলে নিল আরাধ্যা। আরও একবার উকি দিল। না, এ তো অপরিচিত কেউ না, ইনি রিমন ভাইয়া। ফোঁস করে একটা শ্বাস ফেলে দরজা খুলল। দরজা খুলে সালাম দিতেই রিমন এগিয়ে এসে সালামের জবাব দিয়ে ভেতরে এলো।
রিমন ঢুকতে আরাধ্যা দরজা লাগাচ্ছিল, ঠিক সে মুহূর্তেই দরজায় হাত রাখে বাধা দিল নীল। আরাধ্যার চোখ এবার কোঁটর থেকে বেরিয়ে আসার উপক্রম। এটা তো সে আর্মিটার মতো লাগছে দেখতে, যে কিনা কালকে তাকে সিগা। আর ভাবতে পারছে না, যদি এখন এটা বলতেই বাড়ি এসে থাকে ভাইয়াও আজ বাড়িতে আছে। ও নো বলেই জোরে ধাক্কা দিয়ে দরজা লাগিয়ে দিল আরাধ্যা। নীল তো ব্যাককেল বনে গেছে। এটা কি হলো, এমন অপমান! রিমন দরজায় জোরে শব্দ শুনে পেছনে তাকিয়ে জিজ্ঞেস করলো, নওশাদ, কোথায় গেল আরাধ্যা? নন্নীলকে ভাইয়া? আরে আমার বন্ধু আমার পেছনেই তো ছিল, তুই ওকে ভিতরে আসতে দিসনি? রিমন এগিয়ে এসে দরজা খুলে দেখলো খুব রাগী চোখে চেয়ে আছে নীল। নাম চেঞ্জ করা হলো, নীলের পরিবর্তে নওশাদ। তোর কি হলো, ভিতরে আসলি না কেন? কে ওই বেয়াদব মেয়ে? হ্যাঁ, মুখের উপরে এভাবে দরজা কেন আটকালো? কে? ওহ, আরাধ্যা দরজা লাগিয়ে দিয়েছে, ও মনে হয় তোকে খেয়াল করেনি। আয় ভেতরে আয়। রিমন নওশাদকে নিয়ে ভেতরে প্রবেশ করতেই আরাধ্যার মা বাবা আর অনেক বেরিয়ে এসেছে, কিন্তু আরাধ্যা চুপটি মেরে নিজের কক্ষের দরজার আড়াল থেকে তাকিয়ে আছে নওশাদের দিকে। বুকের ভেতর ভয় তোলপাড় করছে, এই বুঝি ভাইয়াকে বলে দেবে তার সিগারেটের কথা। ড্রয়িং রুমে বসে সবাই কথা বলছে। এই ফাঁকে আরাধ্যার মা অনেক পদের হালকা খাবার এনে দিয়েছেন রিমনদের। কথাবার্তার খাওয়া চলছে বেশ সুন্দরভাবেই, কিন্তু এত কিছুর মাঝে একবারও আরাধ্যা বের হয়নি। রিমন নওশাদকেও পরিচয় করিয়ে দিয়েছে সবার সাথে, কিন্তু নওশাদ বারবার এইদিক ওদিক তাকাচ্ছে, মনে মনে আরাধ্যাকে খুঁজে চলছে। মেয়েটা তখন এমন কেন করলো? হঠাৎ টি টেবিলে রাখা পেপারটার ফ্রন্ট পেজে চোখ পড়তে মনে হলো কালকের কথা। কালকে সিগারেট খাওয়া মেয়েটাই তো এটা। তার মানে কি আমাকে দেখে আবার ভয়ে? শয়তানি হাসি ফুটে উঠল নওশাদের মুখে। হঠাৎ করেই কেন জানি এক পৈশাচিক বুদ্ধি ঘুরে গেল মাথায়। একবার ভাই সামনে, তারপর বোঝাবো আমার মুখের উপরে দরজা লাগানোর শাস্তিটা কি। দুপুরে খাবারের সময় রিমন জোর করলে আরাধ্যাকেও বসতে হয় একসাথে খাবার খেতে। নওশাদ, রিমন, অনেক একসাথে বসে। তাদের মুখোমুখি বসে আরাধ্যার বাবা আর আরাধ্যা। চেয়ারে বসতে বসতে আর চোখে তাকায় একবার নওশাদের দিকে। লোকটা একদম জিরাফের মতো লম্বা, মাথার চুলগুলো একেবারে আধা ইঞ্চিও হবে কিনা সন্দেহ। মুখটা বাঁকিয়ে বসে পড়ে আরাধ্যা, আর মনে মনে হাজারটা দোয়া দরুদ পড়ে নিচ্ছে, কে জানে বোমা কখন ফাটবে। রিমন হঠাৎ প্রশ্ন করে উঠল, আরাধ্যা, তোর পড়াশোনা কেমন চলছে? আরাধ্যা এক পলক সবাইকে দেখে নিল, তারপর আস্তে করে বলল, ভালো। আরাধ্যার এই এক ভালো শুনে যেন সবাই একসাথেই ভীষণ গেল। কি অদ্ভুত ব্যাপার! আরাধ্যা জবাব দিল এত ছোট করে, তাও কিনা আবার এত আস্তে, ভাবা যায়। তবে মনে মনে আরাধ্যার মা খুশি হলেন, ভাবছেন মেয়ে মনে হয় এবার একটু বুদ্ধিমতী হয়েছে। কি সুন্দর মেহমান সামনে আছে বলে কত ভদ্রভাবে জবাব দিল। কোন কলেজে পড়াশোনা করছেন? নওশাদ খাবারের ফাঁকে প্রশ্ন করলো আরাধ্যাকে। মাত্রই লোকমা মুখে তুলেছিল সে। নওশাদের প্রশ্ন শুনে খুক করে বিষম খেয়ে মুখের সব ভাত সামনে থাকা নওশাদের প্লেটে আর তার মুখে ছিটে গেল। চকচকিয়ে উঠল সে, রীতিমতো সবাই অবাক। সামান্য একটা প্রশ্নই করেছে, এটা এমন চমকানোর মানে কি? নওশাদের খাওয়া আর হলো না, সে মুখ হাত ধুয়ে সোফায় বসলো। আরাধ্যার মা পায়েস করেছেন রিমনের জন্য, তার খুব প্রিয় বলে। জলদি করে বাড়িতে পায়েস দিয়ে আরাধ্যাকে বলল, ছেলেটাকে এটা দে, খাবার তো খেতেই পারেনি কিছু। আমি পারবো না, তুমি গিয়ে দিয়ে আসো। বলেই আরাধ্যা উঠে বেসিনে হাত ধুয়ে নিল। রিমন আস্তে করে বলল, এই তো, এটাই হলো আমাদের আরাধ্যামণি। তখন তো আস্তে জবাব শুনে আমি তো অবাক হয়েছিলাম। বলেই হো হো করে হেসে উঠল রিমন, সাথে হাসিতে তাল মেলালো অনিকার তার বাবাও। মায়ের বকুনিতে আরাধ্যা বাধ্য হলো পায়েস নিয়ে যেতে। পায়েসের বাটি নওশাদের সামনে এগিয়ে দিতেই থমকে তাকিয়ে রইল সে আরাধ্যার দিকে। কাল সে মেয়েটিকে তেমন খেয়াল করেনি, আর আজও। কিন্তু এখন একদম কাছে এসে দাঁড়াতেই তার চোখ যায় প্রথমেই আরাধ্যার চোখে। তার চোখের মনি নীলচে। কি আশ্চর্য রকম সুন্দর লাগছে চোখ দুটো মেয়েটার। পাতলা চেহারায় পাতলা ঠোঁট জোড়ায়, আর চুলগুলো একদম সোনালি। গায়ের ফর্সা রংটায় যেন এমন রঙের চুলেরই দরকার ছিল। এই যে ধরুন। আরাধ্যার কণ্ঠে যেন ধ্যান ভাঙে তার। হাত বাড়িয়ে পায়েসটা নিতেই চলে যাচ্ছিল আরাধ্যা। সিগারেট বেশ ভালোই টানতে পারো। আরাধ্যা বুলেটের গতিতে ফিরে মুখ চেপে ধরল নওশাদের। প্লিজ প্লিজ প্লিজ, পায়ে পড়ি আপনার, প্লিজ এটা বলবেন না কাউকে, প্লিজ। একাধারে রিকোয়েস্ট করে চলেছে আরাধ্যা, আর নওশাদ বোকার মতো তাকিয়ে আছে তার দিকে। আরাধ্যা জবাবের আশায় চেয়ে আছে নওশাদের দিকে, নওশাদও তার দিকে চেয়ে আছে, কিন্তু মুখ তো এখনো চেপে ধরে আছে আরাধ্যা, তাই কিছু বলতেও পারছে না। চোখ দিয়ে ইশারা করলো নওশাদ হাত সরাতে। এক ধ্যানে তাকিয়েও ইশারা বুঝতে না পেরে জিজ্ঞাসা করলো,
কি? নওশাদ এবার নিজের হাতটা উঠিয়ে আরাধ্যার হাত ধরতেই খেয়াল হয় তার, আর হাত সরিয়ে লজ্জায় ফ্লোরের দিকে তাকিয়ে থাকে। বলবো না সিগারেটের কথা কাউকে, তবে একটা শর্ত আছে। বিস্ময়ে চোখের ভাষা পাল্টে গেছে আরাধ্যার, যার অর্থ কি শর্ত? আগামীকালকে দেখা করতে চাই। গতকালকে যেখানে দেখা হয়েছিল সিগারেট হাতে, কোনো রকম যেন চালাকি না করো। জানোই তো আমি আর্মি মানুষ, কি কি করতে পারি। আরাধ্যা আরো এক ধাপ বিস্ময়ে থমকে গেল। কি চিপ লোক রে বাবা, শেষ পর্যন্ত একটা মেয়েকে ব্ল্যাকমেল করছে, তাও আবার নিজের প্রফেশনের নাম নিয়ে। ছি। কি হলো, জবাব দিচ্ছ না যে? ওকে, কি ওকে? কালকে দেখা করব সেখানে। কখন করবে তাকে জিজ্ঞেস করেছো? কখন? সকালে। 10টার আগে আমি পারবো। রাগী স্বরে কথাটা বলে চলে গেল আরাধ্যা। নওশাদ সকালের ব্যায়াম দৌড় সব শেষ করে নাস্তা বানাতে লেগে গেল। অনেক বলেও তার মাতাকে সরাতে পারেনি কিচেন থেকে। কাল যখন আরাধ্যা 10টার আগে আসতে পারবে বলে চলে গিয়েছিল, তখন সে বসে অনেকটা সময় নিয়ে ভেবেছে তার আরাধ্যার চোখ দুটো খুব ভালো লাগে। নীলাভ চোখের মেশে এই প্রথম দেখলো, তাই হয়তো একটু বেশিই ভালো লেগেছে, একটু বেশি নজর কাড়া মনে হয়েছে। কিন্তু হঠাৎ এমন দেখা করতে কেন বলেছে সেটাই ভাবনার বিষয়। এখন নিজেই বুঝতে পারছে না কেন বললো মেয়েটাকে এমন। রিমন জানতে পারলেই বা কি ভাববে, কতটা ভরসা করে সাথে নিয়ে গিয়েছিল। তার উপর ওদের ফ্যামিলিও কত আদর আপ্যায়ন করলো আন্তরিকতার সাথে। ভেবেই অস্বস্তি হচ্ছে এখন। ঘড়ির কাঁটা 9তে ঠেকলো বলে নওশাদও নাস্তা নিয়ে তাদের ছোট্ট ডাইনিং টেবিলটা সাজিয়ে নিল। মাকে ডেকে মাত্রই বসেছিল খাবার খাবে বলে, তখনই কল এলো রিমনের। নওশাদ রিসিভ করতেই বলল মাকে দিতে। ভ্রু কুচকে এলো তার। বন্ধু আমার কল দিয়ে বলে আমার না, মায়ের সাথে কথা আছে। আজব পাবলিক। বলেই নওশাদ মাকে ফোনটা ধরিয়ে দিয়ে নাস্তা করতে লাগলো। মা চেয়ার ছেড়ে ফোনটা কানে নিয়ে একটু দূরে সরে গিয়ে কথা বললেন। এখানে কেমন জানি রহস্য মনে হলো নওশাদের, তবু কিছু বললো না। খাবার খেয়ে তৈরি হতে লাগলো। কাল আরাধ্যাকে দেখা করতে বলেছিল তাই। কিন্তু আজব ব্যাপার, মা সেই যে কথা বলছে রিমনের সাথে এখনো বলেই চলেছে। কি এত কথা? মা ফোন দাও, এখনো কথা শেষ হয়নি তোমাদের? কোথাও যাবি? আচ্ছা বাবা, ফোন রাখছি। নুসু ফোন চাইছে। দুপুরে তুমি চলে আসো, তারপর খেতে খেতে বাকি কথা হবে। আল্লাহ হাফেজ। আমি একটু বাইরে যাচ্ছি। রিমনের সাথে তখন কি বললে, লাঞ্চে কেউ আসবে? তুইও যেখানে থাকবি দুপুরে খাবারের আগে বাড়ি আসবি, কথা আছে। আচ্ছা আসছি আমি, নিজের খেয়ালটা রেখো। নওশাদ রোদ চশমাটা চোখে পরে নিয়ে শার্টের কলারটা ঠিক করতে করতে বেরিয়ে গেল। আজ বহুদিন পর বাইকটা নিয়ে বের হচ্ছে। আহা, সাধের বাইকটা! কত জেদ রাগ কান্নাকাটি করে কিনেছিল প্রথম বাইকটা। বাবা নারাজ ছিলেন, তবু সে জেদ ছাড়েনি, আর প্রথম বাইকে অনার্স কমপ্লিট করেছে। তারপর বাবার মৃত্যু, সংসার আর মায়ের দায়িত্ব, আত্মীয় স্বজন আর মামা চাচাদের জোড়াজড়িতে ডিফেন্সে যেতে হলো। ট্রেনিংয়ে টিকলো না প্রথমবার। বাবা সরকারি লোক ছিলেন, তাই বেশি অসুবিধা হয়নি। পরিচিত অফিসাররাই আবার আরেকটা সুযোগ দিলেন। আবারও ট্রেনিং, কঠোর পরিশ্রম আর জেদ সব মিলিয়ে সফল হয়ে গেল নওশাদ। তবে তার এই সফলতার সবচেয়ে বড় অবদান মায়ের। মা নিজে সাহস জুগিয়েছেন, প্রয়োজনে কঠোর হয়েছেন। সবটাই সম্ভব হয়েছে মায়ের শক্ত মন মানসিকতার কারণে। নয়তো নওশাদ কবেই সব ফেলে মায়ের আঁচলে পড়ে থাকতো। মা তা চায়নি। তিনি চেয়েছেন ছেলে তার স্বামীর মতোই হোক, প্রয়োজনে বাকিটা জীবন তিনি একাই কাটাবেন। তবু গর্ব করে বলতে তো পারবেন, আমার সন্তান কোনো সাধারণ মানুষ নয়, সৈনিক সে এদেশের, এ মাটির, এ মাতৃভূমির সন্তান। সে আমার একার নয়। আরাধ্যা ঘুম থেকে উঠে কোনো মতে ব্রাশ করে নাস্তা করেছে। আজ ক্লাস আছে মাত্র একটা, সেইটাও 12টায়, তাই খুব ধীরে ধীরে তৈরি হচ্ছিল। হঠাৎ করে মনে পড়লো কালকে তো ওই লম্বু ব্যাটার দেখা করতে বলেছে। যাব না, দেখি কি উল্টায় ব্যাটা জিরাফ। হুট করেই মনে পড়লো এই জিরাফ তো তার সিগারেট খাওয়া দেখে ফেলেছে, এখন বাড়িও চিনে। রাগ লাগছে খুব, আবার কান্নাও পাচ্ছে। নিজের চুল নিজেই টেনে ছিঁড়তে ইচ্ছে হচ্ছে তার এই মুহূর্তে। কিন্তু এখন সময় নেই। তাড়াতাড়ি করে কাভার থেকে একটা জিন্স আর একটা ছাই রঙের লেডিস শার্ট নিয়ে পরে নিল। বহুবার কথা শুনেছে আরাধ্যা, প্রফেসর, ক্লাসমেট আরো অনেকে তার এই ধরনের পোশাকের জন্য। অন্য মেয়েরাও জিন্স পরে, কিন্তু আরাধ্যা একটু বেশি উশৃঙ্খল সবার মধ্যে। বাড়িতে মা খুবই বকে, কিন্তু ভাইয়া খুব সুন্দর করে বোঝায়। তবুও তার এক কথা, পোশাকের ক্ষেত্রে সে তার কমফোর্টের বাইরে কিচ্ছু পরবে না। কিন্তু আজ মা তার পোশাক দেখে বকা ঝকা করেও আটকাতে না পেরে মারতে উদ্যত হন। একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছেন ডানগালে। বাবা আওয়াজ শুনে দৌড়ে এসে স্ত্রীকে থামান। তাতে বিশেষ লাভ হলো না। আরাধ্যা ড্রয়ার করে কিছু টাকা নিয়ে পকেটে রেখে বেরিয়ে যায়।
আবার ফিরে রুমে এসে ড্রেসিং টেবিল থেকে খোপা আটকানোর কাঁটাটা নিয়ে উঁচু করে খোপা করে সেটা তাতে গুঁজে দিল। মোবাইলটাও নিল না। মনটা খুব বেশি খারাপ হয়ে আছে, তবে কান্না করছে না। নওশাদ ভার্সিটির পেছনের দিকটায় হাঁটছিল। আরাধ্যার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, কিন্তু তার দেখা না পেয়ে চারপাশটা ঘুরে ঘুরে দেখছিল। কয়েকটা ছেলে ক্রিকেট খেলছে এপাশে। অনেকদিন ধরে ব্যাট ছুঁয়ে দেখা হয়নি নওশাদের। কত শত স্বপ্ন ছিল তার ক্রিকেট নিয়ে, অথচ পূরণ হলো মায়ের স্বপ্ন। তবে সেটাও মন্দ না। একটা ছেলেকে ডেকে কথা বলল, তারপর সেও যোগ দিল তাদের সাথে। অনেকক্ষণ হয়ে গেল ক্রিকেট খেলায়, তবু আরাধ্যার দেখা নেই। নাকি মেয়েটা আসবে না, হয়তো বুঝতে পেরেছে সে কিছুই বলবে না তার সিগারেট খাওয়ার কথা তার পরিবারকে। ব্যাটিং ফিল্ডিং করে এবার নওশাদ বল নিল। বোলিংয়ের প্রস্তুতি নিয়ে দৌড়ে এলো বল করতে। ঠিক তখনই চোখে পড়লো অদূরে কাউকে। সেদিকে দৃষ্টি রেখে বলটা ছুটতে গিয়েও ছুটতে পারল না। হাত ফসকে বলটা নিচে পড়ে গেল। আরাধ্যা সামনে দাঁড়িয়েই ডাকলো, আর্মি সাহেব। ওখানে উপস্থিত সবগুলো ছেলে অবাক হলো, ইনি আর্মি অফিসার নাকি? এবার সবাই একবার গভীর মনোযোগে দেখলো নওশাদকে। লম্বায় 6 ফুট হবে, বডি প্রশস্ত, মাসেলগুলো হাফ হাতা শার্টের মধ্যে ফুলে মনে হচ্ছে ফেটে যাবে শার্টটা, আর মাথার চুল তো মনে হচ্ছে 1.5 ইঞ্চি লম্বাও হবে না। এতক্ষণে সবার খেয়াল হলো আজকাল ইয়াং ছেলেদের চুল এতটা ছোট সচরাচর চোখে পড়ে না। আর্মিদের তো সারা বছরই চুল এত ছোট হয়। সবার চোখে মুখে এক অন্যরকম বিস্ময় জেগে উঠল। তারা ভাবছে এতক্ষণ ধরে আমরা একজন আর্মি অফিসারের সাথে ক্রিকেট খেলছিলাম। আরাধ্যাকে দেখে সবাই আরও এক ধাপ বেশি অবাক। আরাধ্যাকে এই ছেলেটা সবাই চিনে, তাদের সিনিয়র আরাধ্যা এক ব্যাচ। তারপরও তার রণচণ্ডী স্বভাবে পরিচিতি একটু বেশি। সবার মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই আর্মিটা কি আরাধ্যার বয়ফ্রেন্ড? নওশাদ একটু এগিয়ে আরাধ্যাকে জিজ্ঞেস করে কোন দিকে যাবে। আরাধ্যা কোনো কথা না বলে ক্যাম্পাসের সামনে দিকে যায়। নওশাদও পেছন পেছন হাঁটে। অনেকটা এগোনোর পর নওশাদ খেয়াল করে আরাধ্যার ডান গালে 4টা আঙুলের ছাপ স্পষ্ট। চেহারাটাও কেমন থমথমে। কে মেরেছে? সেটা আপনি না জানলেও চলবে। ফোঁস করে কথাটা বলে আবার হাঁটতে লাগলো আরাধ্যা। কিন্তু নওশাদ নিজেই বুঝতে পারছে না কেন মেয়েটিকে দেখা করতে বললো। এখন তো কোনো কথাই খুঁজে পাচ্ছে না। ডেকেছেন কেন সেটা বলুন। আরাধ্যা চলা থামিয়ে দাঁড়িয়ে গেল। নওশাদও থেমে তাকালো আরাধ্যার দিকে। মুখোমুখি দুজন, শুধু মুখোমুখি নয়, চোখাচোখিও। গভীর দৃষ্টি নওশাদের আবারও থমকে গেল পৃথিবী, নিচে চোখের তারায়। আরাধ্যা খেয়াল করলো এই প্রথম নওশাদকে। নেভি ব্লু রঙের হাফহাতা শার্ট, কালো জিন্স, পায়ে বুট। এখানেই আরাধ্যার বিরক্তি লাগলো। বেটা আর্মির পোশাকেও সারাক্ষণ আর্মি আর্মি ভাব। বুট না পরলে ভালো লাগতো। আবার ঢং কইরা সানগ্লাস লাগাইছে, মাথায় তো এক রতি চুলও নাই, আসছে ভাব মারতে, যত সব ফালতু। মনে মনে সব বিরক্তিগুলো উল্টা পাল্টা উক্তি বলে দূর করার চেষ্টা করছে সে। রাগটাও আবার মাথা চারা দিচ্ছে নওশাদের এমন নতুন জামাইয়ের মতো চুপ থাকা দেখে। বেটা ডাকছিস কি জন্যে? সেটা না বলে ফাটা বাবরের মতো চেহারাখানা দেখাতে আসছিস। মনে মনে আরো কয়েক রকম কথা বলে কিছু ভয়ঙ্কর গালি দিল। নওশাদ আরাধ্যার চাউনি দেখে অপ্রস্তুত হয়ে গেল। মেয়েটা তাকায় খুব ডেঞ্জারাস ভাবে। প্রথম দিন যেমন ভীতু মনে হয়েছে, আজ মোটেও তেমন মনে হচ্ছে না তার। আপনি কি ভেবেছেন আপনি আর্মি বলে ভয় দেখিয়ে দেখা করবেন আর আমি ভীতু ললনাদের মতো চলে আসবো আপনার কাছে? নওশাদ হা 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 করে হেসে উঠল কথা শুনে। কি বলে মেয়েটা এসব? চলে আসবে না? চলে এসেছই। যাই হোক, ফোন নাম্বারটা দাও তো। ও হ্যালো, আর্মি না জার্মি? কি ভাবেন নিজেকে? হ্যাঁ, আপনাকে আমি আমার নম্বর দিব কেন? আমি তোমার নাম্বার কখন চাইলাম? নওশাদ একটু ভাব নিয়েই বলল। আরাধ্যা এবার একটু অপ্রস্তুত হয়ে গেল। তাহলে কার নম্বর? তোমার বাবার অথবা ভাইয়ার। হঠাৎই আরাধ্যার রাগী চেহারাটা কেমন ফ্যাকাশে ভাব চলে এলো নওশাদের কথায়। কেন? কিছুটা কাপা সরে প্রশ্ন করলো। নওশাদ টের পেয়েছে আরাধ্যার ভয় পাওয়াটা, তাই একটু মজা নিয়ে বলল, ঠিক আছে, তোমারটাই দাও। আমি কল দিলেই তোমার বাবাকে ধরিয়ে দেবে, উনি তো সবসময় বাসায় থাকে। আরাধ্যা তোতলাতে তোতলাতে বলল, ঠিক আছে, আমি দিব। আচ্ছা, তাহলে এবার যেতে পারো। আর হ্যাঁ, না না, আমি আর কোনো দিনও খাবো না ওসব, আপনার কসম। বলেই আরাধ্যা উল্টো পথে হাঁটা দিল। নওশাদও নিজ গন্তব্যে পা বাড়াচ্ছিল। তখন খেয়াল হলো, কি বলো মেয়েটা? আমার কসম? ও মাই গড, আমাকেই মেরে ফেলা ধান্দা মিথ্যে কসমে। হো হো করে একা একাই হাসতে লাগলো নওশাদ। রিমন এসেছে মাত্রই, কিন্তু নওশাদ এখনো ফেরেনি। নওশাদের মা আর রিমন বসে বসে আলাপ করছে কালকে অনেকদের বাড়িতে গিয়েছিল সেটা নিয়ে। অনেকের পুরো পরিবারের বিস্তারিত বলছে। সব শুনে মহিলা তো ভীষণ খুশি। এমনই একটা পরিবার খুঁজছিলেন তিনি।
কিন্তু মেয়ে ছেলের পছন্দই হতে হবে সেইটা মনে মনে ভাবছেন। যেহেতু নওশাদ কাল দেখে এসেছে মেয়েকে, সেই তো আর দেরি না, আজই ছেলের পছন্দ জিজ্ঞাসা করবেন। মেয়ে যদি পছন্দ না হয় তাহলে তো আবার খোঁজাখুঁজি করতে হবে, হাতে সময় খুব কম। তার উপর নতুন ফ্ল্যাটে শিফটিং, এও অনেক ঝামেলা হবে। নওশাদ বিদেশে যাওয়ার আগেই সবটা করতে হবে। নওশাদের মা আর রিমনের কথার মাঝেই নওশাদ এলো। দরজা খোলাই ছিল, তাই ঘরে ঢুকে মা রিমনের কথা কিছুটা সে শুনেছে। রিমনের পাশে বসতে বসতে নওশাদ প্রশ্ন করলো, কার বিয়ে ঠিক করছো? তোর তোর একসাথেই বলে উঠলো মা আর রিমন। নওশাদ ভ্রু জোড়া উঁচু করে তাকালো দুজনের দিকে। এভাবে তাকানোর কি আছে? বয়স হয়েছে, বিয়ে করবি না? না না, এখন করবো না। কেন? আমার সমস্যা আছে। রিমন আর নওশাদের মা চোখ দুটো গোল গোল করে তাকালো নওশাদের দিকে। লজ্জায় পড়ে গেল নওশাদ, আর আমতা আমতা করে বলল, সমস্যা বলতে ওরকম কিছু বোঝায়নি, আমার একটু সময় দরকার জাস্ট। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে।